গাইস, হাই স্টুডেন্টস, আশা করছি তোমরা নিটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। যারা নিটের পরীক্ষার্থী এবং যারা ভবিষ্যতে নিট দেওয়ার জন্য প্ল্যান করেছো, ওকে। তো আশা করছি তোমরা আমি নিটের জন্য বিশেষ করে এই যে এনসিইআরটির ভিডিওগুলো তৈরি করছি, ওকে, বায়োলজি। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে নিটের জন্য ক্লাস 12 এবং ক্লাস 11-এর এনসিইআরটির অনেক চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তোমরা ওই চ্যাপ্টারগুলো গিয়ে দেখতে পারো ভালোভাবে। আশা করছি তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যদি এনসিইআরটিতে কোনো ডাউট থাকে, ওকে। সো তোমরা গিয়ে দেখো ওখানে। এবং আমার যে এটা চ্যাপ্টার চলছে এখন, মানে প্লান্ট রেসপিরেশন, ওকে, উদ্ভিদের শ্বসন, এই চ্যাপ্টারে তোমরা ভিডিও পেয়ে যাবে, ওকে। আজকে লাস্টের দুটো টপিক বাকি আছে, ছোট্ট টপিক, ওকে। সব আলোচনা হয়ে গেছে। তোমরা যারা দেখোনি প্রথম থেকে ভিডিওগুলো দেখো, তবেই এই লাস্টে ভিডিও বুঝতে পারবে, ওকে। আজকে না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ক্লিয়ার গাইস? ওকে। সো আমাদের প্লান্ট রেসপিরেশনের মেইনলি উদ্দেশ্য কি, যে এনার্জি তৈরি করা, এটিপি রেসপিরেশনের কি এটিপি তৈরি করা। তো এটিপি তৈরি করার জন্য যে প্রক্রিয়াগুলো আমরা পড়লাম, গ্লাইকোলাইসিস, ওকে, টিসিএ সাইকেল, ক্রেবস চক্র, ওকে, তারপর হলো তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এগুলো সবার উদ্দেশ্য কি, একটাই, যে এটিপি তৈরি করতে হবে। সো এটিপি তৈরি তো একটা সিঙ্গেল স্টেপে হবে না। তো এটিপি তৈরিটা একটা স্লো স্টেপ, মানে স্লো প্রসেস, এবং বিভিন্ন স্টেপের মাধ্যমে এটিপিটা তৈরি হচ্ছে, ওকে, ক্রমে ক্রমে। বুঝতে পারছো? তাহলে পুরো প্রক্রিয়াটা, পুরো রেসপিরেশন মানে প্রক্রিয়াটাই হচ্ছে তিনটা মেইনলি প্রসেসের মাধ্যমে হচ্ছে, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, আর হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চেইন, ওকে। তাহলে এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, এবং প্রথম থেকেই লিঙ্ক আছে গ্লাইকোলাইসিস থেকে শুরু করে লাস্ট অবধি। তাহলে প্রথম থেকে যদি না বুঝো তাহলে কিন্তু এই চ্যাপ্টারগুলো একটু কঠিন লাগবে, ওকে। সো প্রথম থেকেই ভালোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, তাহলে প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার, মানে ডাউট ক্লিয়ার হবে। অ্যান্ড যারা ফার্স্ট আমার চ্যানেলে এসেছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কমেন্ট করে জানাতে পারো যদি কোনো কনসেপ্টে প্রবলেম হয়, ওকে। আশা করছি মানে প্রবলেম হবে না, এবং আমি যতটা যথেষ্ট মানে ভালোভাবে পারি সিম্পলভাবে বলার চেষ্টা করছি। সো গাইস, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা, এইটুকু কোঅপারেট তো তোমাদের করতে হবে, ওকে। অ্যান্ড ওকে, আজকে আমরা পড়বো যেটা লাস্ট হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চেনের পরে যেটা টপিক তোমাদের এনসিইআরটিতে আছে, ওকে। একটা হলো যে রেসপিরেটরি ব্যালেন্স শিট, মানে কত কি হলো, যে আলটিমেটলি কত এটিপি তৈরি হচ্ছে, কোথায় কি। আর যেটা অ্যাম্ফোবলিক প্যাথওয়ে যেটাকে বলা হয়েছে, আর হলো লাস্টে যেটা আরেকটা ছোট্ট টপিক আছে, রেসপিরেটরি কোশেন্ট, ওকে। সো লেটস গো অন। হ্যাঁ, ইট ইজ পসিবল টু মেক ক্যালকুলেশন দ্য নেট গেইন। এই যে আমাদের টোটাল যে রেসপিরেশন প্রক্রিয়া, যে এটিপি তৈরি হচ্ছে কি না, টোটাল হলো 38 অণু এটিপি তৈরি হয়, ওকে, যেটা এনার্জি কারেন্সি বলি আমরা, হ্যাঁ, এডিশন ট্রাইফসফেট। সো এভরি গ্লুকোজ, এই যে প্রত্যেকটা গ্লুকোজ অণু অক্সিডাইজ হওয়ার ফলে, বলছে এভরি, হ্যাঁ, molecule oxidize, but in reality this can remain only a theoretical exercise. The calculation can be made only on certain assumption that আমি অলরেডি যখন গ্লাইকোলাইসিস, তারপর যেটা বললাম টিসিএ সাইকেল, ক্রেবস সাইকেল মানে পড়িয়েছি না, তখন আমি এটিপির হিসাবটা দিয়েছি তোমাদের, ওকে। যে টোটাল অ্যাকচুয়ালি যেটা ক্রেবস সাইকেলে হচ্ছে 30 অণু এটিপি তৈরি হয় লিঙ্ক রিঅ্যাকশনটা সহ, আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হলো 8টা এটিপি তৈরি হয়, ওকে। 38 অণু এটিপি হয়ে যায় তাহলে টোটাল। এখন আমরা দেখো ওটাই বলেছে, দেখো দেয়ার ইজ এ সিকোয়েন্সিয়াল অর্ডারলি পাথওয়ে ফাংশনিং উইথ ওয়ান সাবস্ট্রেট ফর্মিং দ্য নেক্সট উইথ দ্য গ্লাইকোলাইসিস। এই যে গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, পরপর হচ্ছে তিনটা ধারাবাহিকভাবে পাথওয়ে আফটার one after another, okay. The NADH synthesis in glycolysis, NADH যে সিনথেসাইজ হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সিনথেসিস হয় NADH একটা, ওকে, ট্রান্সফার ইনটু এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে NADHটা সিনথেসিস হয়, যেটা একটা NADH হচ্ছে 3টা এটিপি তৈরি করতে পারে, একটা NADH হচ্ছে 3টা এটিপির সমান, ওকে, ইনটু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে অ্যান্ড আন্ডারগোস অক্সিডেটিভ ফসফোরিলেশন। আর যেই স্টেপগুলোতে NADH তৈরি হয় ওগুলো অক্সিডেটিভ, মানে অক্সিডেশন রিয়াকশন, কিন্তু কি বলা হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন রিয়াকশন বলে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফসফোরাইলেশন রিয়াকশন যেগুলোতে ডাইরেক্ট এটিপি তৈরি হচ্ছে না, NADPH ফর্মে তৈরি হচ্ছে বা FADH ফর্মে, ওকে, ওই স্টেপগুলোকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি, ওকে। ওয়ান অফ দ্য ইন্টারমিডিয়েট ইন দ্য পাথওয়ে আর ইউটিলাইজ টু সিনথেসাইজ any other compound. One glucose is being respired, no other alternative substrate are entering in the pathway at any of the intermediary stage. এখানে কিছু নেই।
But this kind of assumption are not really valid in living organism. All the pathways work simultaneously, don't take place one after another. Substrate enters the pathway and এখানে কিছু নেই দেখো ATP utilize as an দেখো এনজাইমেটিক রিয়েকশন যে এনজাইমেটিক রিয়েকশন যে স্টেপগুলো হয় বিভিন্ন স্টেপগুলোতে এনজাইম লাগছে দেখো টোটাল এখানে বলছে কি 38 এই যে 38 ATP molecules during aerobic respiration of one molecule of glucose। এক অণু গ্লুকোজের জারণের ফলে টোটাল কত 38 অণু ATP তৈরি হয়। এটা ফার্স্ট মনে রাখবে তোমরা অলরেডি আই থিঙ্ক জানো, কিন্তু কোথায় কত ATP তৈরি হচ্ছে হ্যাঁ ওটা জিনিসটা মনে রাখবে। ওকে, ফার্স্ট যারা ভিডিওগুলো দেখোনি দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, দেখো ফার্মেন্টেশন আর এরোবিক রেসপিরেশন, যখন আমাদের রেসপিরেশন হওয়ার সময় ফার্মেন্টেশন আবার হয়েছিল দু ধরনের। ওকে, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন আর হলো অ্যালকোহল ফার্মেন্টেশন। ওকে, যেটা হলো অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। অ্যারোবিক রেসপিরেশন যে ফার্মেন্টেশন অ্যাকাউন্টস ফর অনলি পার্শিয়াল, যেটা পার্শিয়াল অক্সিডেশন হয় গ্লুকোজের ইন অ্যারোবিক, আর অ্যারোবিক রেসপিরেশনটা হলো কমপ্লিট অক্সিডেশন হয়। আর কি হয় অ্যারোবিক রেসপিরেশনে মানে প্রোডাক্ট হিসেবে তৈরি কি হয় কার্বন ডাইঅক্সাইড আর হলো ওয়াটার তৈরি হয় আর এনার্জি তৈরি হয়। ওকে, in fermentation there is a net gain of only 2 molecule of ATP। ফার্মেন্টেশনে মনে রাখবে যেদের 2 অণু ATP তৈরি হয়, ইম্পর্টেন্ট খুব। ওকে, ফার্মেন্টেশনের ফলে হ্যাঁ নেট যেটা গেইন হচ্ছে ATPর কত 2 অণু। ওকে, এটা কোশ্চেন আসতে পারে। ইচ মলিকুল অফ গ্লুকোজ, এক অণু গ্লুকোজ থেকে ডিগ্রেডেড টু পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডটা ভেঙে হচ্ছে ফার্মেন্টেশনে হ্যাঁ যেটা হচ্ছে একদিকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে আর একটা ফার্মেন্টেশন হচ্ছে যে অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কিন্তু এখানে ATP খুব কম পরিমাণে এনার্জি তৈরি হয়, 2 অণু ATP তৈরি হয়। ওকে, অ্যান্ড মোর মলিকুলস অফ ATP আর জেনারেটেড আন্ডার অ্যারোবিক রেসপিরেশনেই হচ্ছে মেইনলি যেটা ATP তৈরি হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে 38 অণু ATP। ওকে, সো এখান থেকে এই কোশ্চেনটা মনে রাখবে। ফার্মেন্টেশন যেটা হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন আর হলো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, জাস্ট 2 অণু ATP তৈরি হয়, মনে করিয়ে দিলাম। কিন্তু NADH ইজ অক্সিডাইজ, এখন NADH ইজ অক্সিডাইজ কত কিসে পরিণত হয় NADH প্লাস রেদার স্লোলি ইন ফার্মেন্টেশন, হাউএভার দ্য রিয়াকশন ইজ ভেরি ভিগোরাস ইন কেস অফ অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে বিক্রিয়াটা হয় NADH যখন অক্সিডাইজ হয় NADH প্লাসে, ফার্মেন্টেশনের ক্ষেত্রে এটা খুব স্লো হয়। কিন্তু অ্যারোবিক রেসপিরেশন যখন মাইটোকন্ড্রিয়া ঘটছে কি না আমাদের, যেটা মেইনলি উন্নত উদ্ভিদের ক্ষেত্রে, ওকে অর্গানিজমের ক্ষেত্রে, সেটা খুব ফাস্ট হয়, ভিগোরাস হয়, এটাই বলছে। তো এগুলো বেসিক জিনিস। ওকে, ওগুলো সম্পর্কে ছিল। আজকে যেটা মেইন যেটা হলো যে এই রেসপিরেশনটাকে অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হয়। ওকে, অ্যাম্ফিবলিক পাথওয়ে, অ্যাম্ফি কথাটার অর্থ হলো যে বলিক, মানে কথাটা অ্যাম্ফি মানে হচ্ছে 2। ওকে, উভধর্মী যেটা বলি অ্যাম্ফিটোরিক অক্সাইড, কেমিস্ট্রিতে পড়েছে অ্যাম্ফিটোরিক অক্সাইড। ওকে, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, উভধর্মী অক্সাইড, ওইরকমই অ্যাম্ফিবলিক। আচ্ছা, আর এখানে বলিক কথাটা কোথা থেকে আসে যে ক্যাটাবলিক আর অ্যানাবলিক, মানে মানে অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা আছে রেসপিরেশনকে, মানে এটা দুটোই হচ্ছে একসঙ্গে, ক্যাটাবলিক পাথওয়েটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে হচ্ছে। ওকে, বুঝতে পারছো, মানে এটা একসঙ্গে ভাঙনমূলক প্রক্রিয়া আবার একসঙ্গে ভাঙনমূলক গঠনমূলক। ওকে, একসঙ্গে হচ্ছে, ওই জন্য অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হয়। তো এখানে দেখো কি বলেছে, কেন বলা হচ্ছে জানো গ্লুকোজ। আচ্ছা, এই রেসপিরেশনের যে সাবস্ট্রেট কে ভাঙছে গ্লুকোজের অক্সিডেশন হচ্ছে। ওকে, অল কার্বোহাইড্রেটস ইউজুয়ালি ফার্স্ট কনভার্টেড, গ্লুকোজ কি মানে কার্বোহাইড্রেট কী হিসেবে পরিণত হয় গ্লুকোজে, দেয়ারফোর দে আর ইউজ ইন রেসপিরেশনে ব্যবহৃত হয় বলছে। হ্যাঁ, দে আর ইউজড ফর রেসপিরেশন। আদার সাবস্ট্রেট ক্যান অলসো বি রেসপিয়ার, অন্য মানে বস্তুও কী হচ্ছে সাবস্ট্রেট হিসেবে ব্যবহার হতে পারে রেসপিরেশনে, যেমন প্রোটিন, ফ্যাট, ওকে কিছু মানে যেগুলো আছে অ্যামাইনো অ্যাসিড, ওকে অর্গ্যানিক অ্যাসিড, সেটা প্রথম দিকেই বলেছিলাম, ওগুলোই বলেছে। ওকে, অ্যান্ড বাট দে ডোন্ট এন্টার দ্য রেসপিরেটরি পাথওয়ে ফার্স্ট স্টেপ। ওকে, অ্যান্ড ফ্যাট, এই যে ফ্যাট উড নিড টু বি ব্রোকেন ডাউন। আচ্ছা, ফ্যাটের যদি রেসপিরেশন মানে করা যায়, সরি ফ্যাটকে যদি ভাঙানো যায়, ওকে মানে ফ্যাটের অক্সিডেশন করবো, তাহলে ফ্যাটকে কিসে ভেঙে, মানে চর্বি ভাঙবে কিসে হচ্ছে গ্লিসারল আর হলো ফ্যাটি অ্যাসিড। ওকে, শক্তি পাওয়ার জন্য ফ্যাট থেকে। ইফ ফ্যাটি অ্যাসিড ওয়ার রেসপিরেট দে উড ফার্স্ট টু ডিগ্রেড, এই যে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হবে। যেমন গ্লুকোজ কি তৈরি হলো অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে ঢুকলো কোথায় হলো TCA সাইকেলে, তাই কি না, TCA সাইকেলে ঢুকলো মানে অ্যাসিটাইল কোয়ে। হ্যাঁ,
অ্যাসিটাইল কোয়ে ঢুকেছিল, সেখান থেকে আমরা এনার্জি পাচ্ছিলাম। তো একইভাবে তোর ফ্যাটকে ভেঙে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে, তারপরে কি সে পরিণত হবে, সে অ্যাসিটাইল কোয়ে, হ্যাঁ, অ্যান্ড এন্টার দ্য পাথওয়ে, তারপর গ্লিসারল উড এন্টার পাথওয়ে আফটার বিং কনভার্টেড কিসে পরিণত হবে, পিজিএল। ওকে, এখানে আমি তোমাদের কিচ্ছু পড়াবো না, জাস্ট মনে রাখবে যে রেসপিরেটরি যে সিস্টেমটা বা রেসপিরেটরি, দেখো এই যে রেসপিরেটরি যে সিস্টেম কি বলবো, পাথওয়ে, রেসপিরেটরি যে পাথটা সিস্টেমটা হচ্ছে রাস্তা দিয়ে একের পর একটা যে তৈরি হচ্ছে কিনা স্টেপগুলো, তো এই পাথওয়েটা কি হচ্ছে, অ্যাম্ফিবলিক, মানে এখানে কিছু জিনিস ভাঙছে, ভেঙে এনার্জি উৎপন্ন হচ্ছে, আবার কিছু জিনিস কি তৈরি হয়ে মানে কিছু জিনিস কি করছে, এনার্জি তৈরি করছে। ওকে, সরি, কিছু জিনিস ভেঙে, ক্যাটাবলিক কখন বলি আমরা, যখন ভেঙে হলো এনার্জি তৈরি বের হচ্ছে। ওকে, ওকে, আর হচ্ছে অ্যানাবলিক, এনার্জি একটা ভাঙনমূলক, আর একটা হলো এনার্জি তৈরি করবে কি না। তো ওই জন্য বলছে অ্যাম্ফিবলিক পাথওয়ে, মনে রাখবে। এখানে আমি তোমাদের এই ইয়া থেকে বোঝাচ্ছি, ডায়াগ্রামটা থেকে, এই চার্টটা থেকে, এখান ছকটা থেকেই ক্লিয়ার হয়ে যাবে। ওখানে তোমরা রিডিং পড়ে নেবে, আশা করছি নিজেরাই বুঝতে পারবে। দেখো আমরা যেটা পড়লাম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, কার্বোহাইড্রেট কিসে পরিণত হয়, গ্লুকোজ যেটা আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া পড়েছি কি না, যেটা অ্যারোবিক রেসপিরেশনের পড়লাম, গ্লাইকোলাইসিসটা আলটিমেটলি আমাদের যেটা 38 অণু এটিপি তৈরি হলো। ওকে, প্রথমে কি হলো, গ্লুকোজের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হলো, তারপর টিসিএ সাইকেল হলো, তারপর হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চেইন হলো, বুঝতে পারছো। তো ওটা বলছে। এখন যদি ফ্যাট আর প্রোটিনের ক্ষেত্রে দেখি, ফ্যাট থেকে যদি এনার্জি তৈরি করতে চাই, প্রোটিন থেকে যদি এনার্জি তৈরি করতে চাই, তাহলে কী করতে হবে, দেখো ফ্যাট হচ্ছে ডাইরেক্ট কীভাবে এনার্জি তৈরি, ডাইরেক্ট করবে না, ফ্যাট ভেঙে যাবে কিসে, ফ্যাটি অ্যাসিড আর হলো গ্লিসারল। তারপর যেটা কমন আমরা প্রোডাক্ট পেয়েছিলাম অ্যাকচুয়ালি, কি পেয়েছিলাম, যে অ্যাসিটাইল কোয়ে। ওকে, অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। ওকে, ডাইরেক্ট ফ্যাটটা কিসে আগে, দেখো এখানে ডাইরেক্ট যেটা ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে পরিণত হবে, আবার যেটা গ্লিসারল যেটা আছে, হ্যাঁ, দুটো জিনিস এখানে কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা লক্ষ্য করো। আমি প্রথমে যদি আমাদের যেটা অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে, ওকে, অ্যারোবিক যেটা রেসপিরেশন, সেটার ক্ষেত্রে আমরা গ্লুকোজ ভেঙে, দেখো গ্লিসারেলডিহাইড যে চেনটা, গ্লাইকোলাইসিসের চেনটা বোঝাচ্ছে এটা। ওকে, কী তৈরি হয়েছিল, আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল 2 অণু। এই পাইরুভিক অ্যাসিডটা কিসে পরিণত হয়েছিল, অ্যাসিটাইল কোয়ে থেকে পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়ে সেটা কোথায় গিয়েছিল, ক্রেবস সাইকেলে, টিসিএ সাইকেল থেকে, সেখান থেকে কী বের হয়েছিল, টিসিএ সাইকেল থেকে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, আর এখান থেকে এনার্জি যেটা পেয়েছিলাম আমরা টোটাল 38 অণু এটিপি। ওকে, একইভাবে ফ্যাটের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কিসে পরিণত হতে পারে, পরিণত হবে ও ডাইরেক্ট, ও পাইরুভিক অ্যাসিড না পরিণত হয়ে কী হবে, অ্যাসিটাইল কোয়ে ডাইরেক্ট পরিণত হতে পারে, অথবা তৈরি হতে পারে কি হচ্ছে, এই যে ডাইহাইড্রো অ্যাসিটন, হ্যাঁ, ফসফেট তৈরি হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, আবার অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। ওকে, আবার প্রোটিনও কী হয়, প্রোটিন প্রথমে ভেঙে কী হয়, অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, অ্যামাইনো অ্যাসিড তারপর কোথায় কিসে পরিণত হবে, এই অ্যামাইনো অ্যাসিড পরিণত হবে হলো পাইরুভিক অ্যাসিড থেকে আবার অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। ওকে, আর এই সব মানে এই তিনটা যে কম্পাউন্ডেরই, ওকে, এই 3 ধরনের যে প্রোডাক্ট, তিন ধরনের যে কম্পাউন্ড, এই যৌগগুলো ভেঙে এদের যে কমন যে রাস্তা, এখানে কোথায় লিঙ্কটা কোথায় বলো তো, লিঙ্কার কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনের অ্যাসিটাইল কোয়ে। এটা অনেকবার কোশ্চেন আসছে যে তিনটারই যে আলটিমেট যে লিঙ্কটা, ওকে, এখানে গিয়ে, ওকে, অ্যাসিটাইল কোয়ে, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন। ওকে, সো তারপর হচ্ছে ক্রেবস সাইকেলে প্রবেশ করছে, ক্রেবস সাইকেল থেকে তোমার এনার্জি মেইনলি আমরা পাচ্ছি। ওকে, এই জিনিসটা মনে রাখবে, এখান থেকে কোশ্চেন তোমরা পাবে, প্রিভিয়াস ইয়ারে দেখবে অনেক কোশ্চেন আছে এখান থেকে। ওকে, ক্লিয়ার? ওকে, আশা করছি তোমরা বুঝতে পারবে। ওকে, ইজি আছে এই জায়গাটা। ওকে, অ্যাম্ফিবলিক পাথওয়ে কেন বলা হয় এটা মনে রাখবে, এখানে হওয়ার সময় যে প্রক্রিয়াগুলো হচ্ছে কি না, এখানে দুটোই হয়, ক্যাটাবলিক এটাও হয়, প্রক্রিয়াটাও সম্পূর্ণ হয়, অ্যানাবলিক প্রক্রিয়াটাও সম্পূর্ণ হয়। ওকে, মনে রাখবে এই যে রেসপিরেশন যে পাথওয়েটা হওয়ার সময় বোথ অ্যানাবলিজম হয়, ক্যাটাবলিজম হয়, ওই জন্য কী হয়, অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হয়। ওকে, মেনলি আমরা ছোটো ক্লাসে জানতাম যে রেসপিরেশনটা হচ্ছে যে ভাঙনমূলক প্রক্রিয়া, ওকে, শ্বসন প্রক্রিয়াটা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে দুটোই ঘটে। ওকে, বুঝতে পেরেছো? তোমরা এই জায়গাটা একটু রিডিং পড়ে নিতে পারো, নিজেরাই বুঝতে পারবে। ওকে,
লাস্ট যেটা আমাদের যেটা টপিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা থেকে খুব কোশ্চেন আসে নিটে, ছোট্ট টপিক হলো রেসপিরেটরি কোশেন্ট। ওকে, রেসপিরেটরি কোশেন্ট। রেসপিরেটরি কোশেন্ট কি? রেসপিরেটরি কোশেন্ট হচ্ছে RQ বলা হয় সংক্ষেপে। রেসপিরেটরি কোশেন্ট হচ্ছে একটা রিয়াকশনের জন্য কি আমাদের এখানে গ্লুকোজকে ভাঙার জন্য কি দরকার হয়? অক্সিজেন। গ্লুকোজকে জারণ করার জন্য অক্সিজেন কনজিউম হয়। তো এক অণু অক্সিজেন, যে ভলিউম অক্সিজেন কনজিউম করার জন্য কতটা কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হবে, বুঝতে পারলি? বুঝতে পারছিস তোরা? ওকে, দেন রেসপিরেটরি কোশেন্ট মিনস দ্য রেশিও অফ ভলিউম অফ অক্সিজেন কনজাম্পশন বা কনজাম্পড, কতটা অক্সিজেন ইউজ হচ্ছে, তারপর সেই অক্সিজেনটা ইউজ হওয়ার জন্য কী হচ্ছে বের হবে, কার্বন ডাইঅক্সাইড বের হয় না, এই যে দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ইভলভ অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য কার্বন ডাইঅক্সাইড কনজাম দ্য রেসপিরেশনে। কোথায় এটা হচ্ছে? শ্বসনে। ওকে, আর শ্বসনের সময় আমাদের জারণ কার হয়? গ্লুকোজের। ওকে, বুঝতে পারলে? যখন গ্লুকোজ আর হলো অক্সিজেন মিলে রিয়াকশন করছে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের অনুপাতটাকে বলা হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট। তো এই রেসপিরেটরি কোশেন্টটা যেটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, যেমন ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, এর একটা মান, একটা ভ্যালু বের হয়, সেটা আমরা আমাদের এখানে জানতে হবে। খুব আসে বারবার, রিসেন্ট অনেকবার আসে নিটে। ওকে, যেমন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যদি দেখি, কমপ্লিট অক্সিডেশন হয় কার্বোহাইড্রেটের ক্ষেত্রে গ্লুকোজের। সো এখানে RQটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থের ক্ষেত্রে কি না, গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে 1 হয়। ওকে, বুঝতে পেরেছো? তারপর হচ্ছে ইকুয়াল, এমন কারণ এজের ক্ষেত্রে যেটা মানে যত অণু অক্সিজেন দরকার হয় তত অণু কি কার্বন ডাইঅক্সাইড বের হয়, 6 অণু করে কি না কেটে যাবে, 1 আসবে। ওকে, অনুপাতটা রিয়াকশানটা থেকে আমরা যদি দেখি কফিসিয়েন্টগুলো বসাই। তারপর হচ্ছে এই যে রিয়াকশানটা দেখো। ওকে, এটা আমাদের রেসপিরেশনের কি রিয়াকশানটা দেখো, 6 অণু অক্সিজেন ইউজ হচ্ছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, তাহলে অনুপাত কত আসবে? 1। তারপর ফ্যাটসের ক্ষেত্রে রেসপিরেশন কোশেন্টটা হলো লেস দেন 1 হয়। ওকে, 1-এর থেকে কম হয়। ক্যালকুলেশন যেমন ফ্যাটি অ্যাসিড একটা, ট্রাইপালম্যাটিন, এই ট্রাইপালম্যাটিন মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো এই যে অনুপাতটা কত আসবে? 0.7, মনে রাখবে এটা। ওকে, তারপর প্রোটিন আর হলো প্রোটিনের ক্ষেত্রে আছে যেটা 0.9। ওকে, প্রোটিন ইজ রেসপিরেটরি সাবস্ট্রেট যখন হিসেবে ব্যবহার হবে। ওকে, রেশিও কত আসবে? 0.9। What is the important to recognize is that the living organism respiratory substrate one after another, one after more than one. Okay, more than one. Pure proteins or fat are never used. একটা এখানে লাস্ট যেটা কথা বলছে যে পিওর প্রোটিন আর হলো পিওর ফ্যাটস হচ্ছে কখনো রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয় না। ওকে, মনে রাখবে, লাস্ট লাইন দিতে পারে। ওকে, স্টেটমেন্ট টাইপের কোশ্চেনে আসতে পারে, স্টেটমেন্ট টাইপের যে কোশ্চেনটা আসে, ওকে, সেগুলোর ক্ষেত্রে এইভাবে লাইন তুলে দেবে। সো ক্লিয়ার গাইজ, তোমরা এটা পড়ে নাও। ওকে, রেসপিরেটরি সিস্টেম, আশা করছি তোমরা এই চ্যাপ্টারটা যদি প্রথম থেকে দেখো, আমার যতগুলো এই চ্যাপ্টারের ভিডিও আছে, ওকে, রেসপিরেশন চ্যাপ্টারের, ওকে, রেসপিরেশন ইন প্লান্ট, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, যারা এখনও পাওনি প্লেলিস্টে পেয়ে যাবে। এই চ্যাপ্টারটার সব ভিডিও প্রথম থেকে দেখবে, আশা করছি ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনও যারা সাবস্ক্রাইব করো নি। ওকে, আই রিকোয়েস্ট টু অল অফ ইউ, ওকে, প্লিজ কোঅপারেট মি অ্যান্ড আই উইল হেল্প ইউ ম্যাক্সিমাম। ওকে, সো আমি তোমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। তোমরা আমাকে একটু কোঅপারেট করো, যেন চ্যানেলটা আমার গ্রোথ হয়, যেন আমি ভিডিওগুলো উৎসাহের সঙ্গে তৈরি করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।